নমস্কার, আমি ইন্দ্রাণী। নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। যুক্তি, তর্ক আর গপ্প। যত কাণ্ড কুলতলিতে, অপরাধী তো নয়, যেন সিনেমার ডন, ধরাছোঁয়ার বাইরে। তা নয় তো কি, ভাবো একবার বেডরুমের মধ্যে দিয়ে সুড়ঙ্গ, আর সেখান থেকে বাইরের খালে। হ্যাঁ, সেই খাল থেকে নৌকা করে মাতলা নদীতে, তারপর আর তাকে ধরাই যাবে না। এবং এই কাজ তার একার নয়, অনেককে সঙ্গে নিয়ে করেছে, এমনকি গ্রামের সাধারণ মানুষদেরও সঙ্গে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পুলিশ কি করত? পুলিশ কেন হাতে হাত দিয়ে বসে থাকতো? সেখানে গত 1 বছরে 3টে অভিযোগও জমা পড়েছিল। আসলে পুলিশ এখন রাজনৈতিক নেতাদের খিদমতগিরি ছাড়া আর কিছু করে বলে মনে হয় না। তাই যখন চারিদিকে গেল গেল রব ওঠে, তখন তারা কাজ শুরু করে। আর শুরু করেই ধেড়ায়। ভাবো, কুলতলির এক অখ্যাত গ্রামে পুলিশ মার খাচ্ছে, ঢুকতেই পারছে না। আর ওই অঞ্চলেই যদি শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়, তাহলে পুলিশ শার্ট দিয়ে দাঁড়িয়ে থাকে, ডিউটি করে। একদম, এটাই বাংলার আপাতত চেহারা। এই বাংলার কিচ্ছু হবে না। এখানে সেই বাজে বাবা শুরু করলি। প্রতিটি রাজ্যে পুলিশের চেহারা কম বেশি এক। আসলে আমাদের দেশের পুলিশ ব্রিটিশ মডেলেই চলে। তাদের নজর থাকতো ব্রিটিশদের দিকেই, মানুষের দিকে নয়। আর আমাদের দেশের পুলিশ যাদের নজর থাকে রাজনৈতিক নেতা আর তাদের কিছু ঘনিষ্ঠ মানুষের দিকে এবং ধনী ব্যবসায়ীদের দিকে, সেটা অবশ্য ঠিক। ঠিক না হলে এতদিন ধরে একটা গ্রামের মানুষকে নিয়ে গিয়ে সর্বশান্ত করে দিচ্ছে জোচ্চোরেরা, আর পুলিশের কাছে কোনো খবরই নেই। কতটা লাগাম ছাড়া ছিল তাদের কাজকর্ম, কতটা পরিকল্পনা করে বাড়ির বেডরুম থেকে সুড়ঙ্গ দিয়ে পালানোর ব্যবস্থা হয়ে থাকে, সেই তথ্য উঠে এসেছে আমাদের প্রতিবেদনে। শুনুন। কুলতলিতে পুলিশকে গুলি, তার তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সাদ্দাম লস্করের বাড়িতে খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের। সাদ্দামের খাটের নিচে সেই সুড়ঙ্গের মুখ। সাদ্দামের বাড়িতে সুড়ঙ্গের খোঁজ, খাটের তলায় গোপন সুড়ঙ্গ, 40 ফুট লম্বা সুড়ঙ্গ। খাটের তলায় শুরু, সুড়ঙ্গের শেষ পাশের খালে। খাল গিয়ে পড়েছে মাতলা নদীতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জালাবেরিয়া পায়তারহাট, যে সাদ্দাম সর্দারের বাড়ির পিছনে যে গুহা, সেই সুড়ঙ্গ দিয়ে যে বেরিয়ে পালাতো। আমি ক্যামেরাশনকে দেখাতে বলবো, এই সেই সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু সে পালাতো, এবং সুড়ঙ্গের নিচ কিন্তু রয়েছে পুরো কংক্রিট। যখনই পুলিশ আসতো তখনই কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে সে পালাতো, এমনটাই পুলিশ সূত্রে অনুমান। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সুড়ঙ্গ দিয়েই পালায় অভিযুক্ত সাদ্দাম? কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এত বড় সুড়ঙ্গ বাড়ির নিচে? তুঙ্গে রাজনৈতিক তরজা। পশ্চিমবাংলার এটাই তো মডেল। পুলিশ তখনই কিছু জানতে পারে না যখন এই অপরাধীদের মাথাটা বড় বড় নেতার সঙ্গে যুক্ত থাকে। তখন পুলিশ দেখেও দেখে না, হয়তো আরো কোনো সুড়ঙ্গ আছে, কালীঘাট আর ক্যামাস্টিক পর্যন্ত গেছে। পুলিশকে এমন অনেক বিষয় জানতে হয়, যে বিষয়গুলোতে পুলিশকে জেনে শুনেই মুখ বন্ধ রাখতে হয়। পুলিশের কাছে সেরকম নির্দেশ থাকে। সিপিএম এর আমলে তো মাটির নিচে নরকঙ্কাল পাওয়া যেত। সুশান্ত ঘোষের মাটির নিচে নরকঙ্কাল তো আমাদের এখনো হাড়ে কাঁপুনি ধরায়, সেই কথা মনে পড়লে। সেখানকার তৎকালীন পুলিশ সিপিএম এর নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে? আর সিপিএম এবং কংগ্রেস মিলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে গিয়ে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েও এখনো তারা মানুষের রায়ের শিক্ষা দিচ্ছে না। এটাই দুর্ভাগ্যের বিষয়। সাদ্দামের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় সোনার মূর্তি দেওয়ার নামে ক্রেতাদের ডেকে লুট, নকল সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার কারবার। সাদ্দামের বেপাত্তা হওয়ার সঙ্গে এই সুড়ঙ্গ পথের যোগ রয়েছে বলেই মনে করছে পুলিশ। অনুমান, সুড়ঙ্গ ধরেই খাল থেকে ডিঙি নৌকা নিয়ে মাতলা নদী ধরে গা ঢাকা দিয়েছে সাদ্দাম। ইতিমধ্যেই সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার ও তার ভাইয়ের স্ত্রী মাসুদা সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায় ও কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। ওদিকে তৃণমূলেও শুরু হয়ে গেছে। এক কাউন্সিলর শটাং চড় মেরে দিচ্ছেন দলের এক নেতাকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। তৃণমূল তো সিপিএম এর মতো ক্যাডার বেস পলিটিক্স করে না। এক খোলামেলা সংগঠন, যেখানে সবাই রাজা, কেবল মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে। তার মানে এই চড় থাপ্পড় চলবে? আরে এসব নতুন নাকি? তৃণমূলের জন্ম তো কংগ্রেস থেকেই, কংগ্রেসও ছিল। তাই বলে এতটা একজন নেত্রী শটান চড় মেরে দিচ্ছেন? এর চেয়েও বেশি ছিল।
শুনলে অবাক লাগতেই পারে, সুভাষ গোষ্ঠী আর কিরণ শঙ্কর রায়ের গোষ্ঠীর মধ্যে মারামারি হয়েছে বহুবার। সে আবার কি, সেই তখন গোষ্ঠীদ্বন্দ্ব ছিল? ছিল মানে? মেরে ধুতি খুলে ঘরে পাঠিয়ে দিয়েছে কলকাতা কর্পোরেশনের নির্বাচনের সময়। সে তো স্বাধীনতার আগে কত কিছুই হয়েছে, স্বাধীনতার পরে? ওরে বাবা, বিধান রায়, অতুল্য ঘোষ থেকে শুরু করে সোমেন সুব্রত, সোমেন প্রিয়রঞ্জন, প্রণবপ্রিয়, এদের তুলকালাম ইতিহাস আছে। বিক্ষুব্ধ কংগ্রেসীরা তো প্রণববাবুর ধুতি খুলে দিয়েছিল। এত কিন্তু বিজেপিতে কখনো ছিল না, মানে দেখা যায়নি। কে বলেছে বিজেপি নেতা খুন হয়েছেন? তার মা খুনের দায়ে মামলা করেছেন। কার বিরুদ্ধে? সে নিশ্চয় অনেক আগের ব্যাপার, আমি জানি না। খুব বেশি দিন নয়, হারিন পান্ডাকে খুন করা হয়েছিল। তার মা অভিযোগ এনেছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আচ্ছা, এসব হয় কেন, কোন কারণে হয়? বহু কারণ আছে, তবে বেশিরভাগটাই নেতৃত্ব নিয়ে লড়াই। নেতৃত্ব মানে ক্ষমতা, ক্ষমতা থাকলে টাকা, আর ক্ষমতা থাকলে বিভিন্ন সুযোগ সুবিধে। একেবারেই তাই। তাই 18 নম্বর ওয়ার্ডের ওই ঘটনা তাহলে ক্ষমতা? সম্ভবত ক্ষমতার সঙ্গে জড়িয়ে থাকা বিরাট কাটমানি, অর্থ সবটাই কাজ করেছে। দেখুন এ নিয়ে আমাদের প্রতিবেদন। লোকসভা ভোটের আগে হোক বা ভোটের পরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বারবার উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শাসক দলের দ্বন্দ্বকে বারবার হাতিয়ার করেছে বিরোধীরা। এবার খাস কলকাতায় তৃণমূল বনাম তৃণমূল। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের চর তৃণমূলেরই এক যুব নেতাকে। মঙ্গলবার এই ভাইরাল ভিডিও ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এমন মারমুখী কেন? কেন সুনন্দা সরকার প্রকাশ্যে চর মারছেন তৃণমূলের যুব সভাপতি কেদার সরকারকে? কেদার সরকার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি। কেদার সুনন্দার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত। অপরদিকে তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার বিধায়ক শশী পাঁজার ঘনিষ্ঠ। এলাকায় কাউন্সিলরের তোলাবাজি নিয়ে প্রতিবাদ করাতেই চড়াও হন সুনন্দা সরকার, এমনটাই অভিযোগ কেদার গোষ্ঠীর। তার কাপটাকে নিয়ে কাকারাকারি করেছে, তালা দিয়েছে। আর সকালবেলা ফের লকআপ থেকে বেরিয়ে উইকেট নিয়ে বেরিয়ে পড়েছে। যদি কর্মীকে খুব আক্রান্ত হয় অন ডিউটিরত অবস্থায়, আমি আর আমার হাজবেন্ড কি দাঁড়িয়ে দেখবো? আমার হাজবেন্ডে দেখাতে গিয়ে আমার হাজবেন্ডের মাথায় ছুট করে গেছে। সূত্রের খবর, আগে থেকে যুযুধান সুনন্দা কেদার। বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে একাধিক দুর্নীতি তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ পাল্টা অভিযোগে বারবার সরগরম হয়েছে এই 18 নম্বর ওয়ার্ড। মঙ্গলবার দুপক্ষের বিরোধ হাতাহাতিতে পৌঁছয়, জানিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ও হচ্ছে পুরো বিষয়টাই হচ্ছে নিষিদ্ধ পল্লীর টাকা নিয়ে মারপিট। হ্যাঁ, যে মানুষরা ওখানে দেহ ব্যবসা করতে আসে, এরা তার থেকে এত নিকৃষ্ট যে ওরা তাদের থেকে টাকা নেয়, আর সেই টাকার ভাগ বটোয়ারা নিয়ে মারপিট হচ্ছে। আর কি বলবো, এ বলছে ওকে তোলাবাজ, ও বলছে ওকে তোলাবাজ। তার মানে তোলাবাজ যে এরা কেউ না কেউ, এতে তো কোনো ভুল নাই। সাথে সরকারি পরিষেবাগুলোর থেকে কাটমানি খাওয়ার যে ব্যবস্থা করে রেখেছেন, একটা না একটা সময় তো আসবেই যখন কাউন্সিলরের সঙ্গে এলাকার যুব সভাপতি, এলাকার ছাত্র সভাপতি, এলাকার মহিলা সভানেত্রী, এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি, তাদের ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব হবে। সুতরাং এই দ্বন্দ্বটা তৃণমূলের অভ্যন্তরে, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিন্যাসের বিকাশের দ্বন্দ্ব। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তৃণমূলের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নজরে এসেছে এলাকার বিধায়ক শশী পাঁজা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমেরও। সুনন্দা কেদার দুপক্ষকে সাফ জানানো হয়েছে, তারা যেন এ ধরনের কাজ থেকে দূরত্ব বজায় রাখেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। মনে আছে গত এপ্রিল মাসে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়ের ফলে 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যায়। একদমই, এই রায়কে চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে যায়, আর তারপর রাজ্য আর মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে, আর শীর্ষ আদালতে যায় চাকরিহারাদের একাংশ। তখন কত হই হই। এবার বিরোধী দলনেতা বলেছিলেন বোমা ফাটানো হবে। বেআইনিভাবে চাকরি হবে আর চাকরি গেলেই দোষ? একেবারেই নয়, প্রমাণ হোক কারা দোষ করেছে, সবাই টুকে পাস।
বেশিরভাগ শিক্ষক 2কে পাশ করেছে, তাদের ওএমআর শিটে গন্ডগোল আছে। তাহলে তো খুব সোজা, যারা গন্ডগোল করেছে তাদের বেছে বেছে বাদ দিয়ে দেওয়া হোক। সবাইকে কেন? আসলে ঘটনাটা উল্টো। কি উল্টো? কোনো জালিয়াতি হয়নি বলছো? একবারও বলছি না, বলছি কিছু বেআইনি কাজ হয়েছে, সেটা বাছাই করা হোক, তারপর দোষীদের চাকরি চলে যাক। আর বাছা না গেলে যারা বেআইনিভাবে চাকরিতে ঢুকেছিল তারা চাকরি করে যাবে? আইন তো তাই বলছে। আইন বলছে হাজারটা অপরাধী ছাড়া পেয়ে যাক, একজনও নিরপরাধ যেন শাস্তি না পায়। সেটা দেখার কাজ কার? কে বাঁচবে? সেটাই তো আদালত বলেছে, প্রত্যেক অপরাধীকে ডেকে তাদের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন আমাদের প্রতিবেদন। এসএসসির প্রায় 26,000 চাকরি বহাল থাকবে নাকি তা বাতিল করা হবে? মঙ্গলবারও তার সিদ্ধান্ত হলো না সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পর মামলার শুনানির নির্দেশ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। 3 সপ্তাহের মধ্যে মামলার সংক্ষিপ্তসার জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আজ ছিল মামলার পরবর্তী শুনানির দিন। মঙ্গলবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন, মামলার বিষয়বস্তু এত বিস্তর, তাতে মামলার শুনানি করতে গেলে সুপ্রিম কোর্টের অধিক সময়ের প্রয়োজন। সেই জন্য বিচারপতি 4 আইনজীবীকে নিয়ে একটি নোডাল কমিটি গঠন করেন। বিচারপতি চন্দ্রচূড় বলেন, ওই মামলার ক্ষেত্রে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাবতীয় তথ্য আস্থা শর্মা, শালিনী, কুণাল চট্টোপাধ্যায় ও পার্থ শীট, এই 4 জন নোডাল আইনজীবী ঠিক করবেন। 2 সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে হবে, আর 1 সপ্তাহ পর মামলার শুনানি হবে। চাকরিহারাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বোর্ডের ভূমিকা প্রশ্নের মুখে, তারা বহু ক্ষেত্রে উত্তর দেয়নি অথবা আদালতে যোগ দেয়নি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআইকে রিপোর্টের দাবি জানান। প্রধান বিচারপতি জানান, নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক শিক্ষিকা ও গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মধ্যে যাদের চাকরি চলে গিয়েছে তাদের মামলা বিস্তারিত শোনা হবে, যা একসঙ্গে শোনা সম্ভব নয়। তাই নোডাল আইনজীবীরা একত্রিত হয়ে শুনবে। ইতিমধ্যে 4 আইনজীবীকে সব পক্ষের হলফনামা নিয়ে একটি সংক্ষিপ্তসার তৈরির দায়িত্ব দেওয়া হয়। 5 থেকে 7 পাতার মধ্যে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়। রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা, তাদের মতামত নিয়ে হলফনামা তৈরির নির্দেশ দেয় শীর্ষ আদালত। আজকে রায় তো হয়নি, আজকে বলতে পারেন আপনি একটা নির্দেশ হয়েছে, সেই নির্দেশে বলেছেন যে কারা কারা এই সাবমিশন রাখবেন এবং হেডগুলো ভেঙে দিয়েছেন। যেমন যারা রিট পিটিশনার অর্থাৎ আমরা, স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিআই, যারা অ্যাফেক্টেড পার্টি তাদের এদের কাউন্সিলরা তারা পরবর্তী দিনে সাবমিশন করবেন। কিন্তু ইন দ্য মিন হোয়াইল 2 সপ্তাহ সময় দিয়েছেন। যে এসএলপিগুলো ফাইল হয়েছে তার এগেনস্টে যদি আমাদের কোনো বক্তব্য থাকে তাহলে আমরা এফিডেভিট আকারে সেগুলো জমা দেব। লোকসভা ভোটের মুখে এপ্রিলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। চাকরি যায় 25,753 জনের। জানিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। খোদ মুখ্যমন্ত্রীও এ নিয়ে বিজেপিকে নিশানা করেন। হাইকোর্টের নির্দেশের 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য ও মধ্য শিক্ষা পর্ষদ। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। আজ সময় শেষ, আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই অনুষ্ঠানে যারা থাকতে চান 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা শামিল করব আপনাদেরকে। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, রেকর্ড করুন, তারপর ভিডিও পাঠিয়ে দিন। ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম, নমস্কার।